বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে এই মুহূর্তে যারা চ্যানেল আই দেখছেন তাদেরকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই শীর্ষক অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফ ও চ্যানেল আইয়ের পক্ষ থেকে। ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে কার্যরত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানসমূহের একটি প্ল্যাটফর্ম। এই প্রতিষ্ঠানটি 1992 সালে প্রতিষ্ঠা লাভ করে পরবর্তীতে কোম্পানি আইনের 28 সেকশন অনুযায়ী অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে নিবন্ধিত হয়। এই প্রতিষ্ঠানটি মূলত তাদের সংস্থাসমূহ যারা মাইক্রো ক্রেডিট করে এদের জনবলের দক্ষতা উন্নয়ন, এদের লবিং, অ্যাডভোকেসি, বিভিন্ন তথ্য সংগ্রহ, বিনিময় ও গবেষণা এবং সর্বোপরি এই প্রতিষ্ঠানগুলোর তহবিল সংগ্রহে বিভিন্ন সংস্থার সাথে, ব্যাংকের সাথে, আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করে। ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের ধারাবাহিক আলোচনার 33তম পর্বটি আজ প্রচারিত হচ্ছে আমাদের দিশা স্বেচ্ছাসেবী মানবিক উন্নয়ন ও কল্যাণ প্রতিষ্ঠানের সৌজন্যে। আমাদের সাথে রয়েছেন আমাদের সমাজসেবা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব সাইদুর রহমান খান, আছেন আমাদের দিশা মানবিক সংস্থার সম্মানিত নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা জনাব রবিউল ইসলাম। জনাব সাইদুর রহমান খান, আমাদের এই যে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের প্রতিষ্ঠানগুলো এগুলো আসলে অরিজিনালি আপনাদের নিবন্ধন নিয়ে এসেছে এবং এখন প্রায় 4000 সক্রিয় প্রতিষ্ঠান কাজ করছে। এই প্রতিষ্ঠানগুলো আমাদের অর্থনীতিতে বিশেষ করে আমাদের ইনক্লুসিভ ফাইন্যান্সিং আমরা যেটা বলি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে কিভাবে কাজ করছে যদি আমাদেরকে সংক্ষেপে একটু বলেন। আমরা যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি তিনটা প্রতিষ্ঠানের কার্যক্রম, আমরা প্রথমে আমার সমাজসেবা অধিদপ্তর সম্পর্কে বলবো যে মূলত আমরা সামাজিক নিরাপত্তা এবং আমরা কল্যাণমূলক কার্যক্রম সারা দেশে পরিচালনা করছি। পিকেএসএফের কথা যদি আমরা বলি তাহলে আমরা দেখব যে এনজিওর মাধ্যমে তারা ক্ষুদ্র ঋণ কার্যক্রম সারা দেশব্যাপী পরিচালনা করছে, পাশাপাশি উন্নয়নমূলক প্রকল্প তাদের কর্মসূচির আওতায় রয়েছে। আমরা এমআরের কথা যদি বলি, আমরা এমআর সম্পর্কে বলবো যে তারা ক্ষুদ্র ঋণ প্রদানকারীদেরকে তাদের নিয়ন্ত্রণ, তাদের লাইসেন্স প্রদানের কাজটি করে থাকে। তো আমার অধিদপ্তর দারিদ্র্য বিমোচন, সামাজিক সুরক্ষা, মানবিক উন্নয়নে কাজ করছে। আমরা আমাদের মূলত প্রান্তিক জনগোষ্ঠী যারা বঞ্চিত জনগোষ্ঠীকে আমরা মূলধারায় আনার জন্য কার্যক্রম পরিচালনা করছি। তা আপনার প্রশ্নের উত্তরে আমি প্রথমত যেটা বলবো যে দারিদ্র্য নিরসনে আমরা যেমন ঋণ বিতরণ কার্যক্রম, আমরা যাদের কর্মক্ষম যে বেকার যুব শ্রেণী রয়েছে তাদের কর্মমুখী শিক্ষার আয়োজন করা, তাদের প্রশিক্ষণ প্রদানে এবং নিম্ন আয়ের মানুষের ভাগ্য উন্নয়নে আমরা কাজ করছি। অন্যান্য প্রতিষ্ঠানগুলো কিন্তু একই রকম কার্যক্রম পরিচালনা করছে। দ্বিতীয়ত আপনি দেখেন যে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা পারস্পরিক সহমর্মিতার ভিত্তিতে কাজ করছি। আমরা আপনি যদি বলেন নারীর ক্ষমতায়নের কথা বলেন, শিশু অধিকারের কথা বলেন, প্রতিবন্ধীদের অধিকারের কথা বলেন, মাদক আমরা নির্মূলের কথা যদি বলি, বয়স্কদের জন্য বিভিন্ন রকম সেবামূলক কর্মকাণ্ড, আমরা তিনটা প্রতিষ্ঠানে কিন্তু আমাদের আওতাভুক্ত কর্মসূচি। তা আমরা এখানে জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করতে চাই। সবার অংশগ্রহণে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। সেই প্ল্যাটফর্মে আমরা এই তিনটা প্রতিষ্ঠানের আওতাভুক্ত যে সমস্ত এনজিওগুলো আছে সেগুলো কিন্তু মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারে এবং তারা সমন্বিতভাবে যদি কাজ করে এই সুরক্ষা ব্যবস্থা, আমরা যেটা সামাজিক সুরক্ষা ব্যবস্থার কথা বলছি, এইটা আরও শক্তিশালী হতে পারে। দারিদ্র্য বিমোচন, বৈষম্য নিরোধ থেকে শুরু করে আমরা সামাজিক অন্তর্ভুক্তির আওতায় সমস্ত জনগোষ্ঠীকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। বিশেষ করে নারী, প্রতিবন্ধী, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে এবং বয়স্কদের জন্য আমরা একযোগে কর্মসূচি প্রণয়ন করার মাধ্যমে সাধারণ মানুষের, বিশেষ করে যারা প্রান্তে অবস্থান করে তাদের জীবনযাপনের মধ্যে আমূল পরিবর্তন আনতে পারি এবং মান উন্নয়ন ঘটাতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। রবিউল সাহেব, আপনার যে প্রতিষ্ঠান আমি দেখলাম যে এটা 1989 সাল থেকে বা তারও আগ থেকে কার্যক্রম করছে এবং পরবর্তীতে একসময় আশার পার্টনারশিপ নিয়ে
পিকেএসএফ এর পার্টনারশিপ নিয়ে আপনারা ক্ষুদ্র ঋণ কার্যক্রম করেছেন। যখন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হলো তখন আপনারা আবার মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে লাইসেন্স নিলেন, নিয়ে আবার ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করলেন। যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, পিকেএসএফ, আশা, আমাদের সমাজ সেবা অধিদপ্তর, এই সবগুলো প্রতিষ্ঠানের সাথে কাজ করতে গিয়ে আপনারা এটার যে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানের কার্যক্রমকে এগিয়ে নিয়েছেন, এই ধারাবাহিকতা যদি আমাদেরকে একটু কাইন্ডলি বলেন। দিশা 1989 সালে নিবন্ধিত হয় সমাজসেবা অধিদপ্তর থেকে। পরবর্তীকালে আসলে এর কার্যক্রম মূলত 96 সালের শেষের দিক থেকে কার্যক্রম শুরু হয়। আশার অর্থায়নে 1997 সাল থেকেই মাইক্রো ক্রেডিট শুরু করি এবং 1 বছর ঘুরতে না ঘুরতে এই পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ আমাদের সহযোগী সংস্থা হিসাবে গ্রহণ করে এবং অর্থায়ন শুরু করে। প্রথমে একটা শাখা দিয়ে যেখানে দিশা জন্মগ্রহণ করেছে সেই দিশার জন্মস্থান কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মশান নামক একটা গ্রাম থেকে যাত্রা শুরু হয়। পরবর্তীকালে আমরা বেশ কিছু দূর এগুনোর পরে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি আইন 2006 সালে পাস হয় এবং তারপরেই কিন্তু এই লাইসেন্সের গ্রহণের প্রক্রিয়া শুরু হয় এবং 2008-এ আমরা লাইসেন্স পাই, কিন্তু এর আগেই কিন্তু আমাদের কার্যক্রম প্রসারিত হয়। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আমরা এ ক্যাটাগরির একটি পার্টনার অর্গানাইজেশন হিসাবে স্বীকৃতি লাভ করেছি এবং কাজ করছি এবং এমআরএর আইন এবং বিধি যথাযথ অনুসরণ করেই আমাদের কার্যক্রম 94টি শাখার মাধ্যমে 1.5 লক্ষ সদস্যদের সংগঠিত করেছি এবং এখন 1,20,000 আমাদের ঋণী সদস্য রয়েছে এবং মাঠ পর্যায়ে 750 কোটি টাকা আমাদের ঋণ স্থিতি রয়েছে এবং সদস্যদের যে আমরা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি আইনে যে আমানত গ্রহণ করতে পারি সেখানে 215 কোটি টাকা মতো আমাদের কাছে সদস্যদের আমানত রয়েছে এবং সেটি সুরক্ষিত রয়েছে। থ্যাংক ইউ রেবুল সাহেব। আমি এখন আসবো আবার সাদিক সাহেবের কাছে। আপনি জানেন যে আপনাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো নিয়েই কিন্তু পরবর্তীতে পিকেএসএফ তাদের পার্টনার করলো, এমআরএ আবার তাদেরকে ডাক দিল এবং ডাক দিয়ে মাইক্রো ক্রেডিট অন্তর্ভুক্ত করলো এবং এছাড়াও আরও অনেক অথরিটি আছে যারা আসলে আপনাদের নিবন্ধনের উপরে আস্থা রেখে, বিশ্বাস রেখে, এর উপর ভিত্তি করে তাহলে ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য এদেরকে নিয়ে কাজ করেছে। এবং কাজ করতে গিয়ে আপনারা যে স্ট্রাকচারগুলো দিয়েছেন, এই স্ট্রাকচারগুলোর সাথে তাদের যে উদ্দেশ্য, এখানে কখনো দেখা যায় যে হয়তো কিছু ডিসিমিলারিটি থাকে। তো এই সকল কাজ করতে গিয়ে আপনারা কি কখনো এমন মনে হয়েছে যে না, আপনাদের যে স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারের সাথে এমআরএ বা পিকেএসএফ বা অন্য কোনো অথরিটি নতুন কোনো বৈশিষ্ট্য অ্যাড করতে যাচ্ছে, এরকম কি আপনাদের মনে হয়েছে? উন্নয়ন কাঠামো বহুমাত্রিক এবং অংশীদারিত্ব ভিত্তিক। আমরা অংশীদারিত্বের ভিত্তিতে দারিদ্র্য বিমোচন করছি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যাপক প্রসারের চেষ্টায় আমরা লিপ্ত আছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে গ্রামীণ জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন নিশ্চিত করা। আমাদের সমাজসেবা অধিদপ্তরের আওতায় আমাদের স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহ তাদের নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1961 অনুযায়ী আমাদের এ পর্যন্ত নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা, বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা ৭১,৫৬৬টি। এই নিবন্ধিত প্রতিষ্ঠান অনেকগুলোর সাথে পিকেএসএফ, তারপর আমাদের এমআরএ, তারা এছাড়াও এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো, বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনার যারা রয়েছে তারা সহযোগী হিসেবে আমাদের সাথে কাজ করছে। সমাজসেবা অধিদপ্তর থেকে যারা নিবন্ধিত প্রতিষ্ঠান, তাদের দক্ষ জনবল রয়েছে, তাদের বিশাল নেটওয়ার্ক আছে এবং তাদের যথেষ্ট গ্রহণযোগ্যতাও রয়েছে গ্রামীণ পর্যায়ে। পিকেএসএফ এবং এমআরএ তাদের অংশীদার হিসেবে এই সমস্ত প্রতিষ্ঠান যুক্ত হয়ে কাজ করছে। ফলে তৃণমূল ভিত্তিক আমাদের যে কার্যক্রমগুলো, এটা যথেষ্ট পরিমাণ কার্যকর হচ্ছে বলে আমি মনে করি। এখন কতগুলো সক্রিয় আছে আপনাদের? আমরা অনুমান করি যে 50,000-এর উপরে সক্রিয় অবস্থায় আছে। যেগুলো নিষ্ক্রিয় আছে সেগুলোকে আমরা অপসারণের উদ্যোগ নিচ্ছি। আমাদের একটা কার্যক্রম চলমান। তার একটা অংশ মাইক্রো ক্রেডিটের সাথে আছে। প্রায় 3,000 3,500 এই কর্মকাণ্ডের সাথে জড়িত আছে। আমরা যদি এমআরএর দিকে তাকাই তাহলে আমরা দেখব যে
তাদের লাইসেন্সপ্রাপ্ত MIFIS এর সংখ্যা হচ্ছে 901, তার মধ্যে কার্যকর রয়েছে 683 এবং বাতিল 218। আমরা PKSF এর ক্ষেত্রে যদি দেখি, সহযোগী সংস্থার সংখ্যা হচ্ছে 277। উল্লেখযোগ্য কর্মসূচি রয়েছে PKSF। আমরা যদি দেখি, ঋণ কর্মসূচির আওতায় বিভিন্ন জাগরণ, অনগ্রসর, বুনিয়াদ, সুশাসন, সুফলন, সাহস, স্যানিটেশন, তারপর ঋণ কার্যক্রম, আবাসন। আমাদের এই স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহর আমাদের যে আইন রয়েছে, যে অধ্যাদেশ রয়েছে, পাশাপাশি 1962 সালে একটা বিধি রয়েছে। সেই বিধি অনুযায়ী আমরা কিন্তু আমাদের যে প্রতিষ্ঠানগুলো আমাদের নিবন্ধনের জন্য আসে, তাদের আমরা যৌক্তিকতা নিরীক্ষণ করি, তাদের কার্যক্রমের লক্ষ্য প্রভাব কি সেটা বিশ্লেষণ করি। এরপরে আমরা আমাদের এই অধিদপ্তরের যে বিধিবিধানগুলো রয়েছে, পাশাপাশি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে নীতিগুলো রয়েছে, সেটার সাথে এই কর্মসূচিগুলো সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা আমরা বিবেচনা করি। আমরা এরপরে আমরা আরেকটা জিনিস আমাদের লক্ষণীয় এক্ষেত্রে, যে এটা জনস্বার্থে কতটা গুরুত্ব রাখবে এবং স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে তারা কিভাবে কার্যক্রম পরিচালনা করবে। জি 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 এই সমস্ত বিষয় দেখার পরে অধিদপ্তর অনুমোদন প্রদান করে থাকে। যে এই প্রতিষ্ঠানগুলোর যে কমিটি গঠন হয়, সেটার অ্যাপ্রুভাল আমাদের কাছ থেকে নিতে হয়। শুধু দর্শকবৃন্দ, চলুন আমরা দিশা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কিছু তথ্যচিত্র দেখে আসি। কুষ্টিয়ার মাটিতে 1986 সালে জন্ম নিয়েছিল একটি স্বপ্ন, একটি উদ্যোগ, নাম তার দিশা। পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর, নারীর ক্ষমতায়নের আর সমাজকে একটু এগিয়ে নেবার এক দুর্দান্ত প্রয়াস। 1996 সালে উন্নয়ন কর্মী ও উদ্যোক্তা মোহাম্মদ রবিউল ইসলামের হাত ধরে ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির মধ্য দিয়ে নতুনভাবে যাত্রা শুরু করে দিশা। আজ দিশা ছুঁয়েছে 11টি জেলা, 85টি শাখা আর 1.5 লাখেরও বেশি পরিবার। এই মাটিতে যেখানে তামাকের বিষ, সেখানেই দিশা গড়ে তুলছে বিকল্প জীবনের স্বপ্ন। তামাকের বদলে এসেছে উন্নত ও উচ্চ ফলনশীল সবজি, ফসল, বাউ চিকেন, পেকিং হাঁস, মাচা পদ্ধতিতে ছাগল পালন, গরু মোটা তাজাকরণ সহ অভিনব উদ্যোগসমূহ, যা দেশের কৃষিখাতকে করছে আরও সমৃদ্ধ এবং মানুষকে আর্থসামাজিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলছে। দিশা এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে চলছে রেড চিটাগাং ক্যাটলের ডেমো, ব্ল্যাক বেঙ্গল ছাগলের কৌলিক মান সংরক্ষণ, দুগ্ধ উৎপাদন, নিরাপদ উপায়ে গরু মোটা তাজাকরণ, পুকুরে প্রাকৃতিক পদ্ধতিতে মৎস্য চাষ, বায়োফ্লক পদ্ধতিতে মৎস্য চাষ আর প্রাকৃতিক শক্তিকে ব্যবহার করে সৌরবিদ্যুৎ ও বায়োগ্যাস উৎপাদনের কাজ। সঠিক খামার ব্যবস্থাপনার ঘাটতির কারণে অত্র এলাকার খামারিরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অত্র ইনস্টিটিউটের মাধ্যমে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে খামারিদের উন্নত বাজারে প্রবেশে সহায়তা, ই-কমার্সের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে গরু বেচাকেনার সুযোগ সৃষ্টি তথা সামগ্রিক স্বাস্থ্য এবং পরিবেশসম্মত ও নিরাপদ উপায়ে গরু মোটাতাজাকরণ নিশ্চিতকরণ করা হচ্ছে। স্বাস্থ্য খাতেও দিশার ভূমিকা অনবদ্য। দিশা কমিউনিটি হাসপাতাল প্রতিদিন দারিদ্র্য পীড়িত অসহায় মানুষকে দিচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসা, বিনামূল্যে ওষুধ বিতরণ করছে, স্যাটেলাইট ক্লিনিক ও স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টি সহায়তা কার্যক্রম, প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, কৈশোর কর্মসূচির মাধ্যমে দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে কিশোর কিশোরীদের মেধার বিকাশ ঘটানো সহ দারিদ্র্যের বহুমাত্রিকতা জয় করে টেকসই উন্নয়নে দিশার ভূমিকা অন্ধকার আকাশে ধ্রুবতারার মতো জ্বলজ্বল করছে। দিশা মানে কেবল প্রকল্প নয়, দিশা মানে দক্ষতা, মানবিকতা আর পরিবর্তনের মাধ্যমে নতুন স্বপ্ন গড়ার হাতছানি। দিশার যাত্রায় MRA, PKSF, আশা, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকসহ দাতা সংস্থাসমূহের আস্থা আর সহায়তায় গড়ে উঠেছে এই উন্নয়ন ও অগ্রযাত্রার কাঠামো। দিশা মানেই
আলোর পথের সন্ধান, যেখানে মানুষ নিজের সামর্থ্যকে চিনে নতুন কিছু গড়ার সাহস পায়। আপনিও হতে পারেন দিশার সহযাত্রী। একসাথে বদলে দিতে পারি হাজারো জীবন। সমৃদ্ধ দেশ গঠনে দিশার সাথেই থাকুন। জনাব রবিউল ইসলাম, এই যে বিভিন্ন কার্যক্রমগুলো আপনারা করছেন, এই কার্যক্রমগুলোকে যদি সংক্ষিপ্তভাবে আমাদেরকে, বিশেষ করে মাইক্রো ক্রেডিটের পাশাপাশি আপনারা অন্যান্য উন্নয়নমূলক যে কর্মকাণ্ডগুলো করছেন এবং সমাজসেবা অধিদপ্তরের আওতায় বিভিন্ন সুবিধাও আপনারা পেয়েছেন, এগুলো যদি সংক্ষেপে আমাদেরকে একটু বলেন। সমাজসেবা অধিদপ্তর তো আমাদের রেজিস্ট্রেশন দিয়েই মানে বসে নাই, আসলে একেবারে শুরু থেকে এ পর্যন্ত সাথে আছে। আমরা আমাদের সমস্ত কাজে আমরা সমাজসেবা অধিদপ্তরের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করি, এ পর্যন্ত এটি করি এবং আমাদের যখন যে ধরনের সহযোগিতা দরকার এটা সবসময় পেয়ে আছি এবং এটা আমরা খুব গর্বের সাথে স্বীকার করি। এবং সবচেয়ে মজার কথা, যখন দিশা শুরু করি 96 সালের শেষের দিক থেকে যখন যাত্রা কার্যক্রম শুরু করি, তখন সমাজসেবা অধিদপ্তরের একটি মানে পরিত্যক্ত ইউনিয়ন কমিউনিটি সেন্টার, সেখানে মানুষজনের কোনো বসত ছিল না, কোনো কিছু ছিল না, সেইটাকেই ওনারা আমাদেরকে সদয় হয়ে ব্যবহার করার অনুমতি দেন এবং সেই জায়গা থেকে সূত্র করে দিশার এই যাত্রা আমাদের কাছে কিছুই নেয়নি, পারলে ওনারাই সহযোগিতা করেছেন আরক্ষণভাবে করা যায়। বিশেষ অবদান আমরা এটা সবসময় দিশা স্বীকার করে। ডিজি মহোদয় একটু যদি খোঁজ নেন দেখবেন যে মাঠ পর্যায়ে কর্মকর্তারা এবং প্রধান কার্যালয়ের অনেকে দিশার সাথে যাদের জানাশোনা রয়েছে তারা কতটা মানে আমাদের প্রতি সদয় এবং খুশি। ডিজি মহোদয় উল্লেখ করেছেন পিকেএসএফ মাইক্রো ক্রেডিটের সাপোর্টই করে না, পাশাপাশি অন্য অনেকগুলি ডেভেলপমেন্ট কাজে পিকেএসএফ এখন সহযোগিতা করছে। পিকেএসএফের সহযোগিতায় প্রথমে আমরা ব্ল্যাক বেঙ্গল গোটের কলিক মান নির্ধারণ, তার মানে এই জাতটাকে যাতে জাতটা বিলীন না হয়ে যায় এটাকে সম্প্রসারণের জন্য এটা একটা প্রজেক্ট, যেটা লিফট নামে একটা প্রজেক্ট পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এটা দেয় এবং তৎকালীন এমডি মহোদয় আমাদের শ্রদ্ধেয় করিম স্যার এটা উদ্বোধন করেন। উনি আমাদের টোটাল আয়োজনটা দেখে মানে যেভাবে আমরা খামার করেছিলাম, পরিচর্যা করেছিলাম এবং যেভাবে ব্ল্যাক বেঙ্গল গোটগুলো যেভাবে প্রকৃত সেগুলোকে কালেক্ট করেছিলেন, এইগুলো দেখার পরে উনি ওই উদ্বোধনী অনুষ্ঠানেই বলেছিলেন যে পিকেএসএফ লাইভ স্টকে এবং এগ্রিকালচারের যত ইনোভেশন, প্রত্যেকটা ইনোভেশনেই দিশার এই জায়গায় হবে এবং সারা দেশের মানুষ এখানে এসে দেখবে। ওনার সেই মানে সাহসেই আমরা রেড চিটাগং ক্যাটল, এইখানে যেটা চিটাগংয়ের একটা মানে বিরল প্রজাতি, একেবারে অরিজিনাল যে রেড চিটাগং ক্যাটল যেটা লাল গরু, সেটি আমাদের ওখানে আছে। মীর কাদিমের সাদা গরু এখানে আছে। তারপরে ওখানে বাই প্রোডাক্ট দিয়ে গোবর দিয়ে টাইকো কম্পোস্ট তৈরি হচ্ছে, ভার্মি কম্পোস্ট তৈরি হচ্ছে, তারপরে আপনার বায়োগ্যাস তৈরি হচ্ছে। আপনারা তো এনজিও ব্যুরো থেকেও আবার রেজিস্টার্ড, তো এনজিও ব্যুরোর মাধ্যমে আপনারা মানে ফরেন ডোনেশন বা কোনো অর্থায়নের সুবিধা পেয়েছেন? শুরুতে বেশ কিছু ছিল, মাঝে ফরেন ফান্ড ছিল না। রিসেন্টলি আমরা আরেকটা, সেটাও এগ্রি রিলেটেড মানে ক্যাটেল ইন্স্যুরেন্সের উপর একটা পাইলটিং একটা প্রজেক্ট আমাদের মানে একটা দাতা সংস্থা দিয়েছে, এনজিওএফএস ব্যুরো এটা অনুমোদন করেছে। কমিটি ফর্মের ক্ষেত্রে আমরা দেখছি যে সাধারণ পরিষদ এবং নির্বাহী পরিষদ দুটি আপনাদের আইনে আছে এবং এগুলোর বিষয়ে পরবর্তীতে এমআরও কিন্তু একই কথা বলেছে। তো কিন্তু আপনারা যেখানে সংখ্যা নির্ধারণ করে দেন নাই যে মিনিমাম কত হবে বা ম্যাক্সিমাম কত হবে, এমআরও কিন্তু তাদের ওখানে সংখ্যাগুলো বলেছে। যদিও আসলে স্বাভাবিকভাবে আপনাদের প্রতিষ্ঠান আপনারা তৈরি করেছেন, গঠন কী হবে সেটা আপনারা জানেন। এমআরএ তার একটা সনদ দিয়ে একটা কার্যক্রম করার জন্য সহযোগিতা নিয়েছে। এখানে যে বিষয়গুলো আমরা দেখি, যদি কখনো পিকেএসএফ বা এমআরএ তাদের নিজস্ব কোনো প্রয়োজনে আপনাদের এইসব কাঠামোতে কোনো পরিবর্তন আনতে চায়, তখন কিন্তু নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানগুলো আপনাদের অনুমতি নিতে হয়, যেটাকে আমরা পরে কিন্তু অনাপত্তির বিষয়। আপনাদের অনুমতি না হলে কিন্তু কোনো কাজ হবে না। এগুলোকে আপনারা কিভাবে অনুমতি দেন বা কিভাবে মূল্যায়ন করেন? আমাদের কাছে আবেদন করার পর আমরা তো নিবন্ধন প্রদান করি, এরপর কমিটি গঠন হলে সেটার অ্যাপ্রুভাল আমরা দেই। পাশাপাশি যদি গঠনতন্ত্রের কোনো সংশোধনী আনতে হয় সেটাও আমরা অ্যাপ্রুভাল দিই এবং যদি কর্মক্ষেত্র এলাকা বিস্তৃত হয়, পরিসর আরও বৃদ্ধি পায়,
সেক্ষেত্রেও আমাদের অ্যাপ্রুভাল লাগে। কিন্তু আপনি যদি 3টা প্রতিষ্ঠানের যে পদ্ধতিতে আমরা নিবন্ধন দিই সেটা যদি আপনি পর্যালোচনা করেন তাহলে আপনি আমার সাথে মনে হয় একমত হবেন যে আমাদের মূল উদ্দেশ্য একই, যে আমরা গভর্নেন্স এনশিওর করতে চাই এবং অ্যাকাউন্টেবিলিটি আমরা নিশ্চিত করতে চাই। আমাদের মধ্যে কোনো মৌলিক অসামঞ্জস্যতা নাই, আমরা একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করছি। আমাদের পার্থক্য হচ্ছে প্রশাসনিক ভাষায় এবং আমাদের দায়বদ্ধতার ধরন থেকে। আমাদের যে কার্যক্রম সেই কার্যক্রমের ক্ষেত্রে যদি এই আপনি যে 2টা প্রতিষ্ঠানের কথা বলছেন PKSF এবং MRA, তাদের সংগঠনের বিষয়ে যদি কোনো জটিলতা হয় বা যদি কোনো সংশোধনীর প্রয়োজন হয় আমরা অবশ্যই সেটা বিবেচনায় নিব এবং আমাদের যে এক্সিস্টিং যে অধ্যাদেশ আছে এবং যে বিধিমালা আছে সেটার আলোকে আমরা কার্যক্রম গ্রহণ করতে পারি। তাহলে আমার মনে হয় 3টা প্রতিষ্ঠানের মধ্যে কাঠামোগত কোনো পার্থক্য আর থাকবে না। আমি এখানে আরেকটু আপনার কাছে জানতে চাইবো, সেটা হলো যে আপনি জানেন যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি যখন প্রথম তৈরি হয় আমরা কিন্তু বিভিন্ন আইন দেখেছি, যে ট্রাস্ট আইন আমরা দেখেছি, সোসাইটি অ্যাক্ট 1861 দেখেছি, আপনাদের ভলান্টারি সোশ্যাল ওয়েলফেয়ার অর্ডিন্যান্স 1961 দেখেছি। এই বিভিন্ন আইনগুলো দেখার পরে আমরা দেখলাম যে হ্যাঁ এই প্রতিষ্ঠানগুলো কোম্পানি আইনেও যেমন রেজিস্টার্ড হতে পারে, সোসাইটি অ্যাক্টে আর যাচ্ছে থেকে হতে পারে, আপনাদের থেকে হতে পারে। এই যে বিভিন্ন বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে যে কোনো এক সময় হয়তো এই সব প্রতিষ্ঠানগুলো নিয়ে, অথরিটিগুলো নিয়ে আপনারা কি মনে করেন যে আসলে আমাদের মাঝে মধ্যে জাতীয় স্বার্থে বিশেষ করে ডেভেলপমেন্ট, যে ইনক্লুসিভ ফাইন্যান্স, যেখানে একদিকে মাইক্রো ফাইন্যান্স আরেকদিকে ডেভেলপমেন্ট সাইড, আমাদের একবার বসা উচিত এবং CDF কিভাবে আপনাদেরকে এই বিষয়ে সহযোগিতা করতে পারে? হ্যাঁ, অবশ্যই বসা উচিত। আমরা যেহেতু একই ধরনের কাজ করি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য অভিন্ন, সেই ক্ষেত্রে আমরা বসে এটার যেখানে যেখানে আমাদের সমস্যাগুলো আছে এটা চিহ্নিত করতে পারি। চিহ্নিত করার মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি এবং এটা সংশোধনমূলক কার্যক্রম নিতে পারি এবং এটা আরও কিভাবে সহজীকরণ করা যায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি। আপনারা কাজ করতে গিয়ে বিভিন্ন অথরিটির সাথে কাজ করেছেন, বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করেছেন। এই যে বিভিন্ন কাজের ধরন, এগুলো করতে গিয়ে নিশ্চয়ই অনেক সময় সুখকর অভিজ্ঞতা হয়েছে, অনেক সময় কষ্টকর অভিজ্ঞতা হয়েছে। এই সকল বিষয়ে আপনারা বিভিন্ন অথরিটিগুলো, আমি বলবো যে সমাজসেবার বা MR-এর বা PKSF-এর, এদের যে সহযোগিতা পেয়েছেন বা বিভিন্ন সময়ে বাধার সম্মুখীন হয়েছেন কাজ করতে, এইসব বিষয়ে আপনার অভিজ্ঞতা যদি একটু বলেন এবং CDF সেখানে কী ধরনের রোল প্লে করতে পারে বলে আপনি মনে করেন, বা আপনার কি প্রত্যাশা এই সকল অথরিটির নিকট? সাপোর্ট তো সবার কাছ থেকে আমরা পাচ্ছি, না পাইলে তো আর আজকে কেউই আমরা শূন্য থেকে এই জায়গায় আসি নাই। ডিজি মহোদয় বারবার বলেছেন যে আমাদের কাজটি কিন্তু অভিন্ন কাজ। সবারই উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্য বিমোচনের মাধ্যমে ক্ষমতায়ন, আমাদের উদ্যোক্তা তৈরি, আমাদের বেকারত্ব দূর করা, অন্যান্য সামাজিক যে সুরক্ষা সেটাকে বজায় রাখা। তো সেই কাজটি করতে গেলেও এখন যদি দেখা যাচ্ছে যে আমরা সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত MR-এর যে লাইসেন্স পেয়েছে ওনাদের কাছেই শুনি মাঝে মধ্যে যে সে প্রায় 70 থেকে 80% হচ্ছে আমরা যারা সোশ্যাল ওয়েলফেয়ারের রেজিস্ট্রেশন নিয়ে কাজ করছি এবং তার মধ্যে দিশাও একটি। তো এই কারণে আমি মনে করি যে আমাদের সমস্ত এই মানে গভর্নেন্স সংক্রান্ত রুলস রেগুলেশন অভিন্ন হওয়া উচিত। MR-এ লাইসেন্স দিছে, MR-এ যদি মনে করে এইটা চেঞ্জ করা দরকার, আমরা এইটা ঢুকাবো। সমাজসেবা যদি মনে করে না এটা আমাদের আইন বিধিতে এটা কাভার করে না, এটা হবে না, RJC যদি মনে করে না এটা কোনোটাই হবে না, এই রকম হইলে মাঝখান থেকে আমরা কিন্তু একটা বিপাকে পড়ে যাব। তো সেই কারণেই এই প্রতিষ্ঠানগুলো যারা মাইক্রো ফিন্যান্স করছে তাদের শক্তিশালী একটি নেটওয়ার্ক এবং এটা ওয়ার্ল্ডে প্রশংসিত একটি নেটওয়ার্ক এবং সর্ববৃহৎ এবং মানে সবচেয়ে পুরাতন নেটওয়ার্ক CDFও দায়িত্ব নিতে পারে সরকারের সংশ্লিষ্ট অথরিটিগুলিকে একটা জায়গায় বসিয়ে আমাদের জন্য একটা কিছু করা, যাতে আমরা আমাদের এই কর্মকাণ্ড যাতে কোনোভাবে ব্যাহত না হয়। থ্যাংক ইউ রবিউল সাহেব। শুধু দর্শকবৃন্দ, আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি এবং আজকে যে আলোচনাগুলো হলো আমাদের বিজ্ঞ দুজন অতিথি ক্ষুদ্র ঋণ সম্পর্কে আমাদেরকে অনেক তথ্য দিলেন এবং তাদের অনেক মতামত দিলেন, যেটা আমাদের পরবর্তীতে আমাদের এই সেক্টরকে ডেভেলপ করার জন্য, সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট কাজ দেবে। আমি
সিডিএফের পক্ষ থেকে এবং সেনালায়ের পক্ষ থেকেও আমাদের বিজ্ঞ অতিথি জনাব সাইদুর রহমান খানকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের দিশার নির্বাহী পরিচালক ও ফাউন্ডার জনাব রবিউল ইসলামকে। শুধু দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ধারাবাহিকতায় নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানে আমরা আবারও সেই বিজ্ঞ সুধীজনকে নিয়ে আসবো এবং এই অনুষ্ঠান করব। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।